আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব রাজশাহী বোর্ড 2025 এর পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ঢাকা বোর্ড 2025। ওই প্রশ্নটা দেখার পরে তোমরা এই প্রশ্নটা দেখতে আসবে, কারণ এই প্রশ্ন আর ওই প্রশ্ন দুটাই একই রকমের। আচ্ছা, এখানে কি করতে বললো? প্রথমে প্রারম্ভিক উদ্বৃত্তের পরিমাণ বের করতে বললো। খ নম্বরে করতে বললো একটি খুচরা নগদ বই প্রস্তুত করো। আমরা ঢাকা বোর্ড 2025-এ একটা অগ্রগত পদ্ধতিতে খুচরা নগদ বই প্রস্তুত করেছিলাম। এরপরটা করতে বললো প্রতিষ্ঠানের বইয়ে মনিহারি হিসাব এবং ডাক ও তার হিসাব প্রস্তুত করো, অর্থাৎ খতিয়ান করতে বললো। এখন আমরা প্রারম্ভিক উদ্বৃত্ত অর্থাৎ কত টাকা আমার আছে সেটা দেখব। প্রশ্নটা কি বললো? অনন্য ট্রেডার্স অগ্রগত পদ্ধতিতে খুচরা নগদ বই সংরক্ষণ করেন। এই অগ্রগত টাকার পরিমাণ হচ্ছে ১৫০০ টাকা এবং 2024 সালে মার্চ মাসে তার খরচ হয়েছে ১২৫০ টাকা। এপ্রিল মাসের লেনদেন ছিল নিম্নরূপ। আচ্ছা, অগ্রগত টাকার পরিমাণ মানে হচ্ছে তোমার প্রতিষ্ঠানে ছোটোখাটো যে খরচগুলো আছে সেই খরচের টাকাটা মাসের ১ তারিখ দিয়ে দেওয়া হয়, সেটা নির্দিষ্ট পরিমাণ, সেটা হচ্ছে ১৫০০ টাকা। অর্থাৎ তোমার এক মাসের যত খরচ আছে, ছোটোখাটো খরচ আছে, তার জন্য মনে করো পিউনকে তুমি ১৫০০ টাকা দিয়ে দাও, আগাম দিয়ে দেওয়া। অগ্রগত মানে আগাম দিয়ে দেওয়া। তো সেখান থেকে পিয়ন আস্তে আস্তে খরচ করে থাকে, আর যেটা খরচ করার পর থেকে যায় সেটাই উদ্বৃত্ত। তাহলে তুমি মনে করো মার্চ মাসে তোমাকে দিয়ে দিয়েছিল পিয়ন, মনে করো তোমাকে দিয়ে দিয়েছিল মার্চ মাসে ১৫০০ টাকা, তোমাকে মার্চ মাসের ১ তারিখ দিয়ে দিছে। তার মধ্যে খরচ করতে করতে তুমি মার্চ মাসে খরচ করছো হচ্ছে ১২৫০ টাকা। তাহলে আর কত টাকা তোমার মধ্যে আছে? তাহলে ১৫০০ টাকা তোমাকে দিয়েছিল, তার মধ্যে ১২৫০ টাকা খরচ করছো, আর থাকবে হচ্ছে ১৫০০ বিয়োগ, অর্থাৎ ১৫০০ বিয়োগ ১২৫০, আর থাকবে ২৫০ টাকা উদ্বৃত্ত হিসাবে থাকবে। দেখো তো উত্তরটা মিলছে কিনা আমাদের সাথে। তাহলে প্রারম্ভিক উদ্বৃত্তের পরিমাণ অগ্রগত টাকার পরিমাণ বলে আমরা লিখবো। কত টাকা দিয়েছিল? অগ্রগত টাকার পরিমাণ ১৫০০ টাকা। কোথায় পেলাম? এখানে প্রশ্নে আছে, দেখো ১৫০০ টাকা। এরপরে বিয়োগ মার্চ মাসে খরচ। তাহলে মার্চ মাসে কত টাকা খরচ করছে সে? মার্চ মাসে খরচ হচ্ছে ১২৫০ টাকা। কোথায় পাইলাম? এখানে প্রশ্নে বলা আছে, মার্চ মাসে খরচ হচ্ছে ১২৫০ টাকা। এখন ১৫০০ থেকে যখন আমি ১২৫০ বিয়োগ দিব, আর কত থাকবে? ২৫০ টাকা। এটাই হচ্ছে আমার উদ্বৃত্ত। আশা করি ক নম্বরটা বুঝতে পেরেছ। এরপরের প্রশ্নটা হলো একটি খুচরা নগদ বই প্রস্তুত করা। আচ্ছা, খুচরা নগদ বই প্রস্তুত করার আগে খুচরা নগদ বইয়ের কলামটা আমাদের ধারণা নিতে হবে। খুচরা নগদ বইয়ের ধারণা আমি এর পূর্বে ক্লাসে তোমাদের দিয়েছি, আরেকবার আমরা একটু দেখে আসি। এখানে খুচরা নগদ বইয়ের কলামটা উপরে থাকবে ডেবিট, এই পাশে থাকবে ক্রেডিট, উপরে থাকবে প্রতিষ্ঠান নাম এবং খুচরা নগদ বই অগ্রদত্ত পদ্ধতি। অগ্রগত পদ্ধতি কোথায় আছে? প্রশ্নের উপরে লিখেছিল অগ্রগত খুচরা নগদ বই। প্রথম কলামটা হচ্ছে প্রাপ্তি, তারিখ, বিবরণ, ভাউচার নং। এরপর মোট খরচ, অর্থাৎ এই কলামে হচ্ছে সব খরচের টাকা আসবে। এরপর আসা হচ্ছে খুচরা খরচের বিশ্লেষণ, অর্থাৎ খুচরা কী কী নামে খরচ হয়েছে, যেমন মনিহারি নামে, ডাক ও তার নামে, যাতায়াত নামে, আপ্যায়ন এবং বিবিধ খরচ নামে আমার এইসবগুলো আসবে। এরপরে খতিয়ান হিসেবে একটা কলাম থাকবে, এটা বিভিন্ন বই থাকতেও পারে, না থাকতেও পারে, এভাবে করবা। মনিহারির মধ্যে কোন কোন আইটেমগুলো আসবে? মনিহারি মানে হচ্ছে কাগজ, কলম, পেন্সিল, এই ধরনের খরচ যদি দেখি আমরা এই কলামে লিখবো। ডাক ও তার মধ্যে কোন অ্যামাউন্টগুলো আসবে বা কোন লেনদেনগুলো আসবে, যেমন টেলিফোন বিল, চিঠিপত্রের বিল, এরপর হচ্ছে পোস্ট অফিস খরচ, এগুলো ডাক ও তারের মধ্যে আসবে। এরপরে যাতায়াতের মধ্যে আছে, যাতায়াত তো বুঝতে পারছো বা সিএনজি ভাড়া, রিক্সা ভাড়া, যত বড় ধরনের পরিবহন আছে সবগুলো যাতায়াতের মধ্যে আসবে। আপ্যায়ন মানে নাস্তা খরচ, সেটা এখানে আসবে। এর বাইরে, এই চারটার বাইরে যদি কোনোটা না মিলে, এই চারটার সাথে যদি কোনোটা না মিলে, তাহলে আমরা বিবিধ খরচের মধ্যে লিখে দিব। আশা করি বুঝতে পেরেছো কলামগুলো। এখন আমরা দেখি, এখানে তারিখের কলামে 2024 সাল দিছে, এপ্রিলের 1 তারিখ এবং ব্যালেন্স বিডি, এগুলো কোথায় থেকে পেয়েছে? প্রশ্নের মধ্যে 2024 সাল আসে। দেখো এখানে 2024 সাল আমরা কাজ করতেছি। এখানে এপ্রিলের 1 তারিখ। এপ্রিলের 1 তারিখ কী বললো? প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে চেক প্রাপ্তি। তাহলে আমি কত টাকার চেক পেয়েছি? এখানে তো অ্যামাউন্টটা নাই, তাহলে এই টাকাটা হবে কোনটা? এর পূর্বের মাসে, অর্থাৎ এপ্রিল মাসের পূর্বের মাসে আমি যত টাকা খরচ করেছি ঠিক তত টাকায় আমি প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পাবো। এরপর একটা ব্যালেন্স থাকবে। প্রথম ব্যালেন্স বিডি যেটা দেখলাম, সেটা হচ্ছে আগের মাসে আমার খরচ করার পর যে টাকাটা রয়ে গেছে, অর্থাৎ আগের মাসে আমি ১৫০০ টাকা আমার টোটাল টাকা ছিল, আমাকে দিয়েছিল, তার মধ্যে খরচ করছি হচ্ছে ১২৫০, আর ১৫০০ থেকে আমি ১২৫০ বিয়োগ দিলে আর থাকবে ২৫০। এটা হচ্ছে আমার ব্যালেন্স রয়ে গেছিলো, সেটাই উপরে দেখিয়েছে। দেখো এখানে ব্যালেন্স বিডি
এপ্রিল 1 তারিখ উল্টো পাশে লিখতে হবে, এই পাশে লিখতে হবে প্রথম লেনদেনটা 1250 টাকা। এটা আমরা ক নম্বরে দেখিয়েছি। খরচ করার পর আমার এই টাকাটা দেখে গিয়েছিল। এরপরে দেখো একটা আমি চেক পেয়েছিলাম 1 তারিখে আমি চেক পেয়েছি, প্রধান কৃষির নিকটে চেক পেয়েছি। কত টাকা চেক পাবো? এপ্রিল মাসের পূর্বের মাসে যত টাকা খরচ করছি, তাহলে পূর্বের মাস কত, এপ্রিলের পূর্বের মাস কত, মার্চের মোট খরচ ছিল কত, 1250 টাকা। এই 1250 টাকা আমি চেকের মাধ্যমে প্রধান কৃষির থেকে পেয়েছি, সেটা এখানে দেখাতে হবে। কি দেখালো? ব্যাংক, নগদ অথবা ব্যাংক। এখানে নগদ দিতে হবে না, নাকি ব্যাংক হিসাব দিলে হবে, কারণ আমি চেক পেয়েছি কত টাকা, 1250 টাকা। সেটা কয় তারিখ? 1 তারিখ। তাহলে 1 তারিখে দুইটা বিষয় তুমি বুঝছো। প্রত্যেকটা খুচরা নগদ বইতে এই দুইটা কথা থাকবে। ব্যালেন্স যদি থাকে, ব্যালেন্স বিডি, অর্থাৎ আগের মাসে যদি খরচ করার পর থেকে যায় সেটা ব্যালেন্স বিডি নামে লিখতে হবে। আর যদি বাকি না থাকে আমরা লিখবো না। এরপরে যত টাকা খরচ হবে সেটা প্রধান কৃষির নিকট থেকে আমি পাবো ব্যাংক অথবা নগদ নামে, সেটা আমাকে খাতার প্রাপ্তি পাশে লিখতে হবে। এখন দুইটাই মিলে আমার কত টাকা হলো দেখো, টোটাল 1500 টাকা। এই দেখো 1500 টাকা। এটা আমার সব সময়, অর্থাৎ 1 মাসে আমি সর্বোচ্চ 1500 টাকা খরচ করতে পারবো। এখন আমি খরচগুলো লিখে দিব শুধু। তাহলে এপ্রিলের 5 তারিখ কী খরচ করলাম? মণিহারি খরচ কত? মণিহারি দ্রব্যাদি ক্রয় করছি 150 টাকা। তাহলে খরচটা লিখি মণিহারি হিসাব। এখানে দেখো 5 তারিখ মণিহারি হিসাব কত টাকা খরচ করছি, 150 টাকা। মোট খরচের কলামে লিখলাম। এরপরে মণিহারি কলামের করে গিয়ে 150 টাকা লিখে দিলাম। প্রথমে মোট খরচের করে লিখবো, এরপরে যে নাম আসবে সেই নাম যদি এখানের সাথে মিলে যায় সেই কলামে গিয়ে আমি লিখে দিব এটা কী খরচ ছিল, মণিহারি খরচ। সেজন্য মণিহারির কলামে গিয়ে আমরা লিখেছি। এরপরে খরচটা এপ্রিলের 10 তারিখ কী হলো? রিক্সা ভাড়া প্রদান। রিক্সা ভাড়া বিবরণের করে রিক্সা ভাড়া দিব। মোট খরচের কলামে লিখবো কত টাকা, 50 টাকা। এবং রিক্সা ভাড়া কি, যাতায়াতের কলামে লিখবো আমি 50 টাকা। দেখো এখানে 10 তারিখ রিক্সা ভাড়া, মোট খরচের কলামে লিখবো 50। এরপরে রিক্সা ভাড়া হচ্ছে যাতায়াত, সেজন্য যাতায়াতের কলামে গিয়ে আমরা লিখছি কত টাকা, 50 টাকা। একটা সোজাসুজি লিখবো। এরপরের প্রশ্নটা আমরা দেখি, লেনদেনটা এপ্রিল 12 তারিখ কী করলো? ডাক টিকিট ও খাম ক্রয় কত টাকা, 100 টাকা। তাহলে আমরা খরচের নামটা লিখবো ডাক টিকিট ও খাম খরচ কত টাকা। মোট খরচের কলামে লিখবো আমরা হচ্ছে 100 টাকা। ডাক টিকিট হচ্ছে ডাক ও তারের মধ্যে যাবে। দেখো দিছি কিনা, ডাক টিকিট ও খাম ক্রয় কত টাকা, 100 টাকা। এরপরে এটা কিসের মধ্যে যাবে? ডাক ও তারের মধ্যে যাবে, কারণ ডাক টিকিট ও খাম ক্রয় হচ্ছে ডাক ও তারের আইটেম আর কি, খরচ নামে দেখাতে হবে। এরপরে প্রশ্নটা আমরা দেখি, 15 তারিখ আপ্যায়ন খরচ কত টাকা, 150 টাকা। তাহলে নাম দিব বিবরণ করে আপ্যায়ন খরচ। মোট খরচের কলামে লিখবো হচ্ছে 150, আর আপ্যায়নের কলামে গিয়ে আমরা 150 টাকা লিখে দিব। দেখো আপ্যায়ন খরচ 150 টাকা। এরপর আপ্যায়ন নামে এখানে কলাম আছে কিনা, আছে। সেই কলামে গিয়ে আমরা কত লিখে দিব, 150 টাকা লিখে দিছি। অর্থাৎ দুইটা কলামে আমরা বসিয়ে দিই, যেটা যে হিসাব সেই হিসাবে বসিয়ে দিছি। এরপর হচ্ছে এপ্রিলের 20 তারিখ কাগজ কালি ও কলম ক্রয় কত টাকা, 120 টাকা। কাগজ কালি কলম ক্রয় এগুলোকে বলা হয় মণিহারি। কাগজ কালি কলম ক্রয় এগুলো কি বলা হয়, মণিহারি। সেজন্য আমরা হিসেবের নাম দিব কাগজ কালি কলম ক্রয় দিয়ে দিব। টোটাল কত টাকা, 120 টাকা। সেটা কোথার মধ্যে যাবে, মণিহারি কলামে গিয়ে যাবে। এরপরের প্রশ্নটা, এপ্রিলের 25 তারিখ অফিস পরিচ্ছন্ন খরচ কত টাকা, 150 টাকা। তাহলে বিবরণের করে আমি লিখবো আমরা হচ্ছে অফিস পরিচ্ছন্ন খরচ, মোট কলামে 110 টাকা। এরপরে আমরা লিখবো অফিস পরিচ্ছন্ন নামে কোনো কলাম না থাকলে বিবিধের কলামে গিয়ে আমরা লিখে দিব। দেখো পরিচ্ছন্ন খরচ 110 টাকা। এরপরে এখানে মণিহারি ডাক ও তার যাতায়াত আপ্যায়ন, তাহলে পরিচ্ছন্ন খরচ নামে কোনো হিসাব করে লেখা নাই। আমরা ডাইরেক্ট গিয়ে কোন কলামে লিখে দিব, এই বিবিধ খরচের কলামে গিয়ে লিখে দিব। প্রত্যেকটা লেনদেন দুইটা কলামে টাকার অ্যামাউন্টটা বসাতে হবে। এরপরে প্রশ্নটা দেখি, এপ্রিলের 30 তারিখ ইন্টারনেট খরচ টাকা 380 টাকা। তাহলে খরচের নাম দাও, ইন্টারনেট খরচ কত টাকা, 380 টাকা। তাহলে ইন্টারনেট খরচ নামে এখানে কোনো হিসাব আছে নাই, তাহলে কোন কলামে লিখতে হবে, ওই ইন্টারনেট খরচটা কোন কলামে লিখবো, ডাক ও তারের মধ্যে। আর যদি ডাক ও তারের মধ্যে না লিখি আমরা লিখে দিব বিবিধ খরচের মধ্যে লিখে দেবো। তাহলে ডাক ও তারের মধ্যে কোন কোন খরচগুলো আসে, ইন্টারনেট খরচ, টেলিফোন বিল, এরপরে টিকিট খরচ, এরপর পোস্ট অফিসে কোনো অবস্থা থাকলে এগুলো সবগুলো ডাক ও তারের মধ্যে আসবে। আমাদের সবগুলো লেনদেন বসানো শেষ। দেখো আর কোনো এখানে লেনদেন নেই, আমরা 30 তারিখ পর্যন্ত চলে এসেছি। এখন আমরা যোগ বিয়োগ করে দেখব। এখানে মোট খরচের কলামে 150 থেকে শুরু করে এখানে 380 পর্যন্ত এগুলো সবগুলো যোগ করে আমার খরচ হচ্ছে 1000 কত টাকা, 60 টাকা।
এরপরে মণিহারি খরচ আলাদা করে খরচ হয়েছে 270 টাকা। ডাকো তার বাবদ খরচ হয়েছে আমার 100 যোগ 380 যোগ করলে আসবে হচ্ছে 480 টাকা। এরপর যাতায়াত বাবদ খরচ হয়েছে এখানে একটাই আছে 50 টাকা, এই 50 টাকা। আপ্যায়ন খরচ বাবদ খরচ হয়েছে 150 টাকা, এখানে 150 টাকা নেমে গেছে। আর বিবিধ খরচ হয়েছে 110 টাকা, এখানে 110 টাকা আমরা দিয়ে দিলাম। এগুলো সবগুলো খতিয়ান পৃষ্ঠে দিতে হবে, এখানেও দিতে হবে, এখানে দেয় নাই খতিয়ান পৃষ্ঠা। এখানে টোটাল আমার মোট খরচেরটা একটু ব্যালেন্স সিডি বিডির মাধ্যমে আমরা দেখি। মোট খরচ আমার কত হয়েছে, এগুলো সবগুলো যোগ করে আসছে হচ্ছে 1060 টাকা। তাহলে আমাকে দিছিল কত, আমার কাছে ছিল কত, মাসের 1 তারিখ। মাসের 1 তারিখ আমার কাছে ছিল, দেখো আমি আগের মাসে ছিল 250 টাকা এবং নগদ পাইছিলাম 1250। তার মানে হচ্ছে আমাকে দেয় প্রতি মাসে হচ্ছে এই টাকাটা, আমাকে প্রতি মাসে দেওয়া হচ্ছে 1500 টাকা। সেটা আমার ব্যালেন্স প্রতি মাসের 1 তারিখ, সেটা আমাকে দিয়ে দেওয়া হয়। কারণ এরপরে আমি খরচ করে আসি। এখানে আমার এই মাসে খরচ হচ্ছে কত টাকা, 1060 টাকা। কারণ টোটাল হচ্ছে আমার কাছে ছিল 1500 টাকা। তাহলে আমি প্রথমে এই 1500 টাকা লিখে দিব এখানে স্পেস লিখে, তাহলে 1500 থেকে এই 1060 টাকাটা বিয়োগ করে দিব। তাহলে আমার কাছে আর কত আছে, 440 টাকা আমার কাছে আছে। কীভাবে পাইলাম, আমার বছরের মাসের প্রথমে ছিল 1500 টাকা, সেখান থেকে আমি 1060 টাকা বিয়োগ করে দেব। বিয়োগ করলে আর কত আসবে, 440 টাকা। এটা আমার কাছে রয়ে গেছে, সেটার নামে কি, সেটা বরাবর লিখে দিব ব্যালেন্স সিডি। এখানে দিব তারিখ, তারিখ কোনটা হবে, যে মাস হবে সে মাসের লাস্টের তারিখ, অর্থাৎ এপ্রিল মাস। এপ্রিল মাসের লাস্টের তারিখ কত, 30 তারিখ। এই ব্যালেন্স সিডিটা আবার নিচে গিয়ে লিখবো ব্যালেন্স বিডি, অ্যামাউন্টটা হবে 440 টাকা। দেখো এখানে 440 টাকা। এখানে এপ্রিল মাসের পরের মাস কি, মে মাস। এখানে যা আসবে তার পরের মাসটা আসবে। এরপর হচ্ছে আসবে নগদ এবং ব্যাংক। কোনটা, এইখানে উপরেরটা 1060 টাকা, এখানে দিয়ে দিব 1060 টাকা। তাহলে আগের অঙ্ক আমি দেখিয়েছি, এটা যদি আমরা এখানে শুধু উল্টো থেকে রেখে আসছি, দেখো এখানে উল্টো থেকে রেখে আসছি। যেমন এখানে হচ্ছে 1500 টাকা, দেখো উপরে 1500 টাকা, 440 টাকা, দেখো 440 টাকা, 1060 টাকা, এখানে লিখছি 1060 টাকা। তাহলে কতটা কী হবে, লাস্টে এসে ব্যালেন্স সিডি, ব্যালেন্স বিডি, নগদ অথবা ব্যাংক। লাস্টে কলমে লিখব প্রতিটি খরচের গড়ের যোগফল খতিয়ান হিসেবে ডেবিট করতে হবে। তার মানে এখানে যে খরচগুলো আছে এগুলো সবগুলো আমরা ডেবিট করব, খুচরা নগদকে কী করব, ক্রেডিট করব। এই খুচরা নগদ বইকে আমরা কী করব, বা খুচরা নগদকে আমরা ক্রেডিট করে দেব। আশা করি বুঝতে পেরেছো সহজে। তোমরা না বুঝো দুইটা ভিডিও একসাথে দেখো, আশা করি বুঝতে পারবা। আমি এর আগের ভিডিওতে অর্থাৎ ঢাকা বোর্ড 2025-এ আরও বিস্তারিতভাবে আলোচনা করেছি, ওইটা দেখে আসতে পারো। ক নম্বর প্রশ্ন আমাদের শেষ। এখন আমরা দেখব গ নম্বর প্রশ্নটা, অর্থাৎ প্রতিষ্ঠানের বইয়ে মণিহারি হিসাব এবং ডাকো তার হিসাব প্রস্তুত করা, অর্থাৎ খতিয়ান করব। তাহলে খতিয়ান করার আগে মণিহারি হিসাব এবং ডাকো তার হিসাবের আমি জাবাদার একটু করব। তাহলে জাবাদাটা কী হবে, মণিহারি হচ্ছে আমার জন্য খরচ, সেজন্য মণিহারিকে ডেবিট করতে হবে, খুচরা নগদানকে ক্রেডিট করতে হবে। কারণ কি, মণিহারি খরচ হয়ে গেছে, মণিহারি হিসাব ডেবিট। কোথায় থেকে টাকাটা কমছে, আমার টাকাটা কমছে হচ্ছে খুচরা নগদ বই থেকে, সেজন্য আমি খুচরা নগদকে ক্রেডিট করব। অ্যামাউন্টটা কত টাকা, টাকা হচ্ছে এখানে মণিহারির কলমে যত টাকা আসছে, মণিহারির কলমে যত টাকা আসছে, কত টাকা আসছে, টোটাল 270 টাকা। তাহলে এখানে লিখে দিতে পারি আমি 270 টাকা, 270 টাকা। এরপরে আর কি হিসাব আছে আমাদের, ডাকো তার হিসাব। তাহলে ডাকো তার হিসাবকে কী করতে হবে, খরচটাকে ডেবিট করতে হবে। ডাকো তার হিসাব ডেবিট, কাকে ক্রেডিট করবো, খুচরা নগদকে ক্রেডিট করবো। অ্যামাউন্ট কত টাকা, তাহলে কত টাকা হবে টোটাল মোট, এখানে হবে ডাকো তারের অ্যামাউন্টটা কত আছে, দেখো তো ডাকো তারের টোটাল টাকাটা 480 টাকা, অর্থাৎ এই দুইটা যোগ করে যেটা আসছে সেটা 480 টাকা। আমি এখানে লিখে দিব 480 টাকা, 480 টাকা। জাবাদার করা শেষ, আমরা এখন খতিয়ানে পোস্টিং দিব। তাহলে খতিয়ানে পোস্টিং দিতে গেলে, খতিয়ানে পোস্টিং দিয়ে কেমনে বুঝবো, মণিহারি হিসাব ও ডাকো তার হিসাব প্রস্তুত করা মানে হচ্ছে খতিয়ান করতে বলা। খতিয়ান করার আগে আমরা একটু জাবাদার করে রাখছি আমাদের সহজে বোঝার জন্য, বই কিন্তু এই জাবাদাটা করে দেখায়নি। এখন দেখো আমাদের মণিহারি হিসাব করব, প্রথমে এই মণিহারি হিসাবটা করব খতিয়ানে। তাহলে প্রথমে খতিয়ানের কলামটা আঁকবো, এরপরে এখানে দেখো মণিহারি ডেবিট না ক্রেডিট, উপরে থাকা মানে মণিহারি উপরে থাকা মানে ডেবিট, মণিহারি কি ডেবিট। তাহলে টাকা লিখবো ডেবিটের নাম দিব ক্রেডিট নামটা, খুচরা নগদান হিসাব। দেখো তো তারিখ বিবরণ জাবাদা পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স বলে, ডেবিট টাকা ক্রেডিট টাকা, এটা হচ্ছে খতিয়ানের কলাম আধুনিক পদ্ধতিতে। উপরের নাম দেবো কি
অনন্য ট্রেডার্স প্রতিষ্ঠান নাম, এরপরে মণিহারি হিসাব। মণিহারি হিসাব কী ছিল? যাবতীয় ডেবিট ছিল, সে অন্য টাকা লিখছে ডেবিটের কলামে। এই ডেবিটের কলামে নাম দিছে ক্রেডিট নামটা। ক্রেডিট নাম কী ছিল? খুচরা নগদান হিসাব। এবং তারিখ হবে 2024 সাল এপ্রিলের 30 তারিখ, অর্থাৎ মাসের লাস্টের তারিখ। এখানে ব্যালেন্স আসছে ডেবিটে, এখানে আমাদের টাকা আসছে ডেবিটে। ব্যালেন্সের কলামে গিয়ে আমরা ডেবিটের কলামে এই টাকাটা লিখে দিব। এরপরটা ডাক ও তার হিসাব। তাহলে এখন যাবদায় দেখো, ডাক ও তার হিসাব হচ্ছে ডেবিট, টাকা লিখবো ডেবিটে, নাম দিব কি হিসাব? খুচরা নগদান হিসাব। ডাক ও তার হিসাব এখানে দিলাম আমরা 2024 সাল এপ্রিলের 30 তারিখ। এখন ডাক ও তার হিসাব ছিল কি? যাবদায়। ডাক ও তার হিসাব ছিল যাবদায় ডেবিট, এই ডেবিট উপরে। তাহলে টাকা লিখবো ডেবিটে, নাম দিব কি হিসাব? খুচরা নগদান হিসাব। তাহলে ডাক ও তার ছিল ডেবিট, টাকা লিখলাম ডেবিটে, নাম দিব খুচরা নগদান হিসাব। এবং ডেবিটে লেখার পর এখানে ব্যালেন্সে গিয়ে ডেবিটের কলামে লিখবো 480 টাকা। কারণ কেন? এখানে ডেবিটে টাকা আসলে ডেবিটে লিখতে হবে, আর যদি ক্রেডিটে আসে ক্রেডিটে আমাদের লিখতে হবে। আমি অঙ্কটা খুব দ্রুত করিয়েছি, তোমাদের যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাও, অথবা আমাদের এর পূর্বের আগের ক্লাসটা অর্থাৎ ইমিডিয়েট যেটা ঢাকা বোর্ড 2025 আমরা করেছি সে প্রশ্নটা তোমরা দেখো। আশা করি খুচরা নগদান তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।